ওই লাল রঙা বাসে চড়ে স্বপ্নের ক্যাম্পাসে, ওই লাল রঙা বাসে চড়ে প্রিয় দুটি হাত ধরে যাব আমরা স্বপ্নের ঠিকানায়। ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা, যদি জানতে কত রাত গেছে নির্ঘুম, বুকে না টেনে তুমি পারতে না। ভাইয়া তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের রাতুল ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের পানি পানি ভাইয়া। কে কোথায় থেকে আমাদের লাইভটিতে যুক্ত হচ্ছ ভাইকে কমেন্ট করে জানাবা। ভাইয়া আগে তোমাদের কমেন্টগুলো পড়বে, তারপর তোমাদের জন্য আছে আজকে বাংলার আরেকটা পানি পানি ক্লাস। ঢাবি ভর্তি প্রস্তুতি বা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলা ক্লাস 17 হচ্ছে আজকে। আজকে 17তে তোমাদের জন্য থাকছে টপিক, থাকছে হচ্ছে আজকে 17তে, আমি টপিকগুলো একটু দেখাই তোমাকে। আজকে টপিক থাকছে হচ্ছে ধ্বনি বর্ণ, ধ্বনি আর বর্ণ, ঠিক আছে। আর থাকছে হচ্ছে উপাদান উপকরণ থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেক বছর প্রশ্ন আসে এখান থেকে, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো আমাদের কনফিউশন ক্রিয়েট হয়, ভাইয়া আজকে সব কিছু পানি পানি করে দিবে, ঠিক আছে। তোমরা কমেন্ট করতে থাকো কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছ, কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছ ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবার, ঠিক আছে। ভাই আগে তোমাদের কমেন্টগুলো পড়বে, তারপর তোমাদের জন্য আছে আরেকটা পানি পানি ক্লাস। দেখি তোমাদের কমেন্টগুলো পড়ি, অনেকদিন পরে লাইভে আসলাম। হ্যাঁ, তোমরা যুক্ত হয়ে যাচ্ছ, তোমরা হচ্ছে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও কিন্তু একটু মেনশন করবা, ঠিক আছে। এবং ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা নাম্বার তোমার কমন থাকবে, এখান থেকে একটা নাম্বার কমন থাকবে। তুমি তোমার টাইম লাইনে সবাই যারা আছো সবাই টাইম লাইনে শেয়ার করে লাইভটি রেখে দিবা, যাতে পরবর্তীতে আবার কোনো সমস্যা হইলে এই টপিক থেকে যাতে সহজেই খুঁজে পাও, ঠিক আছে। না হলে হচ্ছে খুঁজে পেতে হচ্ছে তোমাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে। সবাই একটু টাইম লাইনে শেয়ার করে রেখে দিবা, সবাই টাইম লাইনে শেয়ার করে রেখে দিবা। আচ্ছা দেখি, আর তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করবা। জি ভাইয়া, অনেক দিন পর বেলাল। হ্যাঁ, দিনাজপুর থেকে আছে হচ্ছে রাশেদ। আমি সৌরজগতের পৃথিবী নামক গ্রহের এশিয়া নামক মহাদেশ থেকে লাইভে যুক্ত হয়েছি শিমু, বিরাট ব্যাপার। তারপরে হচ্ছে রাতের তারা আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। তারপর আমাদের সাথে আছে হচ্ছে ইসমাইল রংপুর থেকে, টাঙ্গাইল থেকে আছে হচ্ছে আবদুল্লাহ ভাইয়া, আমি বগুড়া থেকে আছে কেয়া, আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে জেরিন আক্তার। তারপরে আমাদের সাথে আছে হচ্ছে বেলাল, আছে তারিম খান। তারপরে আছে হচ্ছে আমাদের সাথে আকরাম হোসেন বলছে হাই হাই ভাইয়া, হাই ভাইয়া কেমন আছেন। আসমা বলছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তারপরে শাহিনুর ইসলাম বলছে দিনাজপুর থেকে ভাইয়া পেইড বেস থেকে। মিতা বলছে ভাইয়া পেইড বেস থেকে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের পেইড বেচের ক্লাস তোমাদের কেমন লাগতেছে বলো তো। ভাইয়া আমি পেইড বেচের নেত্রকোনা থেকে। হ্যাঁ, সুহেলি আক্তার। আচ্ছা, তা মাগুরা থেকে আছে হচ্ছে তৃষা, শান্ত হচ্ছে ভাই। হ্যাঁ, রংপুর টাঙ্গাইল থেকে আছে হচ্ছে মুন্নি আক্তার, চাঁদপুর থেকে আছে ওমর ফারুক, আসসালামু আলাইকুম ভাইয়া। বলছে হচ্ছে সাবরিনা। শান্ত আছে পানি, আসসালামু আলাইকুম ভাইয়া। বলছে হচ্ছে আয়াত। শিমু জান্নাত, আমি ঠাকুরগাঁও থেকে। ইমি আছে ভাইয়া, ভালো আছেন। সাভার থেকে, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি ভালো আছো। আকরাম হোসেন, আসসালামু আলাইকুম ভাইয়া। সাইমন, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আমি কুমিল্লা থেকে, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি, তুমি ভালো আছো তো। কেমন আছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। চাঁদপুর থেকে আছে আমাদের সাথে আকরাম হোসেন। আচ্ছা, জয় সরকার, তারপর আমাদের সাথে আছে জয় সরকার। ভাইয়া কারেন্ট নাই, জিসান বলছে কারেন্ট নাই। আচ্ছা ভাইয়া পেইড ব্যাচের ক্লাস জোস। ইমি বলছে ভাইয়া যে পেইড ব্যাচের ক্লাস জোস, আগামীকাল কিন্তু আবার পেইড ব্যাচের ক্লাস আছে আমার, ঠিক আছে। রাঙামাটি থেকে সাইমন ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সামিরা। মুন্নি আক্তার, সেই ক্লাস ভাইয়া সেই। আমি সাতক্ষীরা থেকে পানি করে আছি। আচ্ছা ভাইয়া আসিফ ভাইয়া অ্যান্ড আপনি কি ফ্রেন্ড, জানার ইচ্ছা অনেক। হ্যাঁ, তোমার আসিফ ভাইয়া আর আমি ফ্রেন্ড হচ্ছে সেই পিচ্চিকাল থেকে, ঠিক আছে। আমরা স্কুলে ভর্তি হওয়ার আগে নেত্রকোনা স্টেডিয়াম মাঠে আমরা একসাথে খেলাধুলা করতাম, স্কুলে ভর্তি হওয়ার আগে, ঠিক আছে। আমাদের বাসা ছিল কাছাকাছি। তারপরে হচ্ছে আমরা সেম প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি, একদম প্লে থেকে, প্লে নার্সারি, কেজি 1 2 3 4 5
5 পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করছি। আর মজার বিষয় হচ্ছিল তোমার আসিফ ভাই আর আমার রোল ছিল হচ্ছে পাশাপাশি, তার মানে কি আমরা একসাথে বসতাম, আমাদের আবার সিট প্ল্যান করা থাকতো, ঠিক আছে, আমরা একসাথে বসতাম এক বেঞ্চে। তারপরে আবার হাই স্কুলে হচ্ছে নেত্রকোনা আঞ্জুমান স্কুলে আমরা ভর্তি হই, সরকারি স্কুল, যারা নেত্রকোনা আছো তারা চিনবা। হচ্ছে আমরা হচ্ছে আবার ওই যে 4 বছর 5 বছর হচ্ছে আবার হাই স্কুল 6 to 10 একসাথে। তারপরে হচ্ছে তোমার ভাইয়ের কলেজ ছিল হচ্ছে ভিন্ন, নটরডেম কলেজে ছিল, আর আমি ছিলাম হচ্ছে সৈয়দ নজরুলে। আবার হচ্ছে ইউনিভার্সিটিতে এসে আবার হচ্ছে দুজনেই চান্স পাইছি, দুজনই হচ্ছে আবার একই হলে। তোমরা জানো হলটা হচ্ছে একটা ভাগ্যের বিষয়, কারণ লটারি কাজ করে হলে, ঠিক আছে, একই হলে পড়ছি এবং আমাদের যে রুম অ্যালটমেন্ট পড়ছি একই রুমে পাশাপাশি 2টা সিট, একই রুমে পাশাপাশি 2টা সিট। এই হচ্ছে তোমার আসিফ ভাইয়ের সাথে আমার যে হিস্ট্রি। কুষ্টিয়া থেকে বলছি, রংপুর। ওকে, ঠিক আছে, তাহলে লেট না করে আমরা ক্লাসে যাব। হ্যাঁ, দেখো তাহলে আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা পড়বো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি। আজকে হচ্ছে 17 নাম্বার ক্লাস, ঠিক আছে। এই 17 নাম্বার ক্লাসে দেখো, এই 17 নাম্বার ক্লাসে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ধ্বনি ও বর্ণ, কারণ জানো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর সবথেকে গুরুত্বপূর্ণ এবং তোমরা গুলিয়ে ফেলো যে জিনিসটা, উপাদান উপকরণ, এটা উপকরণ হবে, ঠিক আছে, উপাদান উপকরণ, এই জিনিসগুলো আজকে তোমাদের সামনে পানি করব, ঠিক আছে। তাহলে ভাইয়া কি পড়াচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো, শুরুতে আমরা আলোচনা করবো হচ্ছে ধ্বনি ও বর্ণ থেকে, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এই জিনিসগুলো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতেছি, যাতে কম পড়ে তোমরা মার্কগুলো একটু নিশ্চিত করতে পারো। সো ভাইয়া যাই পড়াবে তা গুরুত্ব হিসাবে নিতে হবে, গুরুত্বর সহিত নিতে হবে। এখান থেকে একটা নাম্বার কমন পড়বে, তোমার এখান থেকে একটা নাম্বার কমন পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে বুঝতে পারতেছো। দেখো তাহলে শুরুতে আমরা পড়বো হচ্ছে স্বরধ্বনি নিয়ে আলোচনা করব, স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি থেকে ভাই কি ধরনের প্রশ্ন আসে, কিছু ডেটা, কিছু তথ্য আমাদের মনে রাখতে হবে, কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। কীরকম দেখো, মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, আমাদের স্বরবর্ণ কয়টা আছে বলো তো? স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ আছে হচ্ছে 11টা, কিন্তু ভাইয়া স্বরধ্বনি কিন্তু 11টা না, স্বরধ্বনি হচ্ছে 7টা। স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি 7টা। 7টা ধ্বনি ভাই কি কি? স্বরে অ, স্বরে আ, রস্য ই, তারপরে দীর্ঘ ই নাই, রস্য উ, দীর্ঘ উ নাই, তারপরে এ, ওই নাই, ও, তারপরে আরেকটা হচ্ছে স্বরে ও জফলা আকার, স্বরে ও জফলা আকার। তাহলে হচ্ছে এই 7টা কি কি ভাইয়া? ভাইয়ের সাথে একটু বলো। স্বরে অ, স্বরে আ, রস্য ই, দীর্ঘ ই নাই, রস্য উ, দীর্ঘ উ বাদ, এ, ওই বাদ, ঠিক আছে, ও আর হচ্ছে ও বাদ, স্বরে ও জফলা আকার। এই হচ্ছে টোটাল 7টা। স্বরে ও, স্বরে আ, রস্য ই, রস্য এ, ও, স্বরে ও জফলা আকার। এখন এই যে 7টা আছে না, এই 7টার মধ্যে এই 7 নাম্বারটা যেটা বললাম স্বরে ও জফলা আকার এ, ঠিক আছে। এই যে ধ্বনিটা, এই স্বরধ্বনিটা আবিষ্কার করছে হচ্ছে কে? যদি তোমার ব্যক্তির নাম বলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে না, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এখান থেকে প্রশ্ন করে। যদি আসে এই ধ্বনিটা মানে কে রচনা করছে বা কে তৈরি করছে, তখন তার নাম হবে হচ্ছে আব্দুল হাই। ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আব্দুল হাই। এখন আব্দুল হাইয়ের বিষয়টা কি মনে রাখবা জানো? আমার নানার নাম কিন্তু আব্দুল হাই, আমার নানার নাম আব্দুল হাই, এবং আমার নানা হচ্ছে একজন প্রাইমারি স্কুলের সাবেক টিচার ছিল, প্রাইমারি স্কুলের রিটায়ার্ড টিচার, এই আব্দুল হাই, ঠিক আছে। তাহলে মনে রাখবা হচ্ছে স্বরে ও জফলা আকার, এই ধ্বনিটা কে আবিষ্কার কে করছে? রাতুল ভাইয়ের নানা, ঠিক আছে, তাইলে হয়ে যাবে। তাহলে দেখো মৌলিক স্বরধ্বনি তাহলে কয়টা? 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, স্বরে অ, স্বরে আ, রস্য ই, রস্য এ, ও, স্বরে ও জফলা আকার। তারপরে আমি যদি বলি ভাই অর্ধ স্বরধ্বনি কয়টা? অর্ধ স্বরধ্বনি হচ্ছে আমাদের 4টা, রস্য ই, রস্য উ, এ, ও, তার মানে এইখান থেকে 4টা, রস্য ই, রস্য উ, এ, ও, এই 4টা হচ্ছে আবার অর্ধ স্বরধ্বনি, ঠিক আছে। এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট ইনফরমেশন মনে রাখতে হবে। আমাদের কাছে সময় অল্প, পরীক্ষা কিছুদিন পর, ঠিক আছে। তাইলে যত কম পড়ে যত বেশি পারা যায়, এখন এত বোঝার সময় নাই, জাস্ট শর্টকাটে আমরা যেগুলো আসে পরীক্ষায় সেগুলো মাথায় রাখবো, ঠিক আছে। তারপরে দেখো দৃশ্যধ্বনি বা যৌগিক স্বরধ্বনি আছে হচ্ছে 25টি স্বরধ্বনি। তো অনেকগুলো না, এতগুলো তোমার মনে রাখার দরকার নেই, কারণ এখান থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন যদি তোমাকে করে দৃশ্যধ্বনি বা যৌগিক স্বরধ্বনি ভাইয়া কয়টা, তখন বলবো হচ্ছে ভাইয়া 25টা, ঠিক আছে, 25টা। এখন যদি আসে ভাইয়া
স্বরধ্বনি না বলে যদি বলে যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ বা যৌগিক বর্ণ কয়টা, যৌগিক বর্ণ কয়টা? দুইটা। যৌগিক বর্ণ কয়টা? দুইটা। একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। দেখো আমি যেখানে বলছিলাম এর পরে ওই নাই, এই যে ওই হচ্ছে এখানে, ওর পরে ও নাই, ও হচ্ছে এখানে। ঠিক আছে, মনে রাখার টেকনিক জাস্ট। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের মাথায় থাকবে। বলো তো ভাইয়ের সাথে সাথে, মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। আচ্ছা, অর্ধ স্বরধ্বনি কয়টা? অর্ধ স্বরধ্বনি 4টা। ওকে, তারপরে দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। আর যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক বর্ণ কয়টা ভাইয়া? যৌগিক বর্ণ হচ্ছে 2টা। কি কি? ওই আর ও। ওই আর কি? ও হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক বর্ণ। ঠিক আছে, কারণ যৌগিক বর্ণকে ভাঙলে, এইটা যদি ভাঙি তাহলে 2টা বর্ণ পাওয়া যাবে। ঠিক আছে, সেজন্য এটাকে বলা হয়েছে যৌগিক বর্ণ। আর তোমরা জানো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়েছে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ভাইয়া? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। ছোট থেকে তোমরা পড়ছো। কার কয়টা বলো তো? কার হচ্ছে 10টা। তাইলে ভাইয়া স্বরবর্ণ হচ্ছে 11টা, কার হচ্ছে কয়টা? 10টা। তাইলে 11টা বর্ণের মধ্যে কোন বর্ণটার কার নাই? কোন বর্ণটার কার নাই? স্বরে অর কোনো কার নাই, স্বরে অর কোনো কার নাই। এই জন্য স্বরে অকে বলা হয়েছে বিলীন বর্ণ, বিলীন বা নীলীন বর্ণ, বা এটাকে লীন বর্ণ বলা হয়। ঠিক আছে, বিলীন, নীলীন বা লীন বর্ণ বলা হয় হচ্ছে স্বরে অকে। মনে থাকবে, ইনফরমেশনটা মনে থাকবে। এই হচ্ছে আমাদের স্বরধ্বনির বিষয়বস্তু। তোমাদের কমেন্টগুলো একটু পড়বো, তোমাদের কমেন্টগুলো পড়বো। তারপরে হচ্ছে আমি যাব হচ্ছে আজকে ব্যঞ্জন ধ্বনিতে, তারপরে যাব ব্যঞ্জন ধ্বনিতে। ইয়েস, দেখি তোমরা কমেন্ট করো। এই জায়গাটুকু থেকে প্রশ্ন যদি আসে, তোমরা পারবা না। ইনফরমেশন দিচ্ছি কিন্তু খুব কম, যেগুলো পরীক্ষায় আসার মতো, এবং আসলে এখান থেকে আসবে। আসলে কি এখান থেকে আসবে? ভাই আমিও SSNIC-তে নিউ। আচ্ছা, ফয়সাল হচ্ছে আমার কলেজের ছোট ভাই। ফয়সাল আমাদের কলেজের ছোট ভাই। ওকে, আচ্ছা ফয়সাল, ক্লাসগুলো করো এবং কলেজের ক্লাস খুব মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, কলেজে হেদায়েত স্যার আছে, বাংলা খুব সুন্দর পড়ায়। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। তৃষা, আচ্ছা, তারপরে অনেক লেট করে ফেললাম না, মাত্রই শুরু করছি। রুহি, সমস্যা নেই তো, ক্লাস করো। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা যে এই যে স্বরধ্বনি পড়লাম, এই স্বরধ্বনি থেকে যদি প্রশ্ন আসে আমি পারবো না। আবার একটু আলোচনা করি। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টা? 2টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় জানো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়েছে কার। কার কয়টা? কার হচ্ছে 10টা। শেষ। এখান থেকে ইনফরমেশন আর মনে রাখতে পারবো না। পারবো স্যার। শিমো, জি ভাইয়া। নুসরাত, জি, অনেক করা, পারবো ইনশাল্লাহ। ওকে, তারপরে আমি যাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনিটা তোমাদের একটু আলোচনা করি। ব্যঞ্জন ধ্বনি নিয়ে একটু আলোচনা করি। দেখো ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি থেকে কিছু ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, কারণ এইখান থেকে বারবার প্রশ্ন আসে। এবং এই জায়গা থেকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছিলাম তখনও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসছিল এবং আমি এই প্রশ্নটা পারছিলাম। দেখো, মৌলিক ব্যঞ্জন ধ্বনি আমি আগে পড়াইছি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এখন যদি পড়াই যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা ভাইয়া? 30টা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। আর মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। ঠিক আছে, অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি কয়টা ভাইয়া? অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 4টা। অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি কয়টা? 4টা। এই 4টা কিভাবে মনে রাখবা জানো? মনে রাখবা হজবরল। হজবরল মানে কি বলতো? বিশৃঙ্খল অবস্থা, সেটাকে বলা হচ্ছে হজবরল। তাহলে হজবরল যদি মনে রাখো তাহলে শুধু হটা বাদ, জ ব র ল, এই 4টায় বলা হচ্ছে আমাদের অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি। অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি মনে রাখার উপায় কি? হজবরল, হটা বাদ দিবা। তাহলে জ ব র ল, এই 4টা হচ্ছে কি আমাদের অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি কয়টা? 4টা। মনে রাখার টেকনিক কি? হজবরল। মনে রাখার টেকনিক কি? হজবরল। ঠিক আছে, নাসিক্য ব্যঞ্জন কয়টা ভাইয়া? নাসিক্য ব্যঞ্জন হচ্ছে 5টা। নাসিক্য ব্যঞ্জন কয়টা? 5টা। নাসিক্য ব্যঞ্জন কয়টা? 5টা। নাসিক্য কোনগুলা জানো? আমি বললাম হচ্ছে ভাইয়া ক বর্গ। ক বর্গের 5টা ধ্বনি কি কি? ক, খ, গ, ঘ, উ। এভাবে আমি যদি বলি ভাইয়া চ ছ চ ছ বর্গীয় জ ঝ ইয়। তারপরে আমি যদি বলি ভাইয়া ট ঠ ড ঢ প ফ ব ভ ম। ঠিক আছে,
এই যে 4টা, আর হচ্ছে আমাদের আছে কি দন্তন্য আছে এখানে, ঠিক আছে, ত থ দ দ দন্তন্য, ত থ দ ধ দন্তন্য। এই যে আমাদের প্রত্যেকটা বর্গ, এই যে 5টা বর্গ বললাম না ভাই, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, প বর্গ, ত বর্গ, এই যে 5টা বর্গ আছে না, এই বর্গের যে পঞ্চম ধ্বনিগুলা বা পঞ্চম বর্ণগুলো, এগুলাকে বলা হয়েছে নাসিক্য। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয়েছে নাসিক্য। তাহলে নাসিক্য কি? যেগুলো নাক থেকে উচ্চারিত হয়। আমি যদি বলি ও, নাক থেকে আসতেছে। আমি বললাম হচ্ছে ইয়, নাকের সাহায্যে উচ্চারিত হচ্ছে। দন্তন্য, ঠিক আছে, মূর্ধন্য, এগুলো হচ্ছে নাক থেকে উচ্চারিত হয়, তাই হচ্ছে নাসিক্য, ঠিক আছে, নাকের সহযোগিতা লাগে, নাক থেকে বাতাস বের হয় বেশি। তাহলে দেখো এই 5টা নাসিক্য ধ্বনি কি? উ, ইয়, দন্তন্য, মূর্ধন্য, দন্তন্য, ম, ঠিক আছে। তারপর দেখো ওষ্ঠব্যঞ্জন, 3টা, তালব্যস্য, দন্তস্য, হ। ওষ্ঠব্যঞ্জন কয়টা? ওষ্ঠব্যঞ্জন হচ্ছে 3টা। শীষ বা ঘর্ষণজাত ব্যঞ্জন কয়টা ভাই? 3টা, তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য। যত স আছে মনে রাখবা, যত স আছে সব হচ্ছে শীষ বা ঘর্ষণজাত ধ্বনি। স কয়টা আছে বাংলা বর্ণমালায়? স কয়টা আছে? 3টা স আছে, 300 কি কি? 300 হচ্ছে তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য। পরাশ্রয়ী ব্যঞ্জন আছে ভাই 3টা। পরাশ্রয়ী ব্যঞ্জন যেগুলা অন্যের আশ্রয় ছাড়া বেড়ে উঠতে পারে না, বা অন্যের আশ্রয় ছাড়া নিজস্ব কোনো অর্থ প্রকাশ করতে পারে না, সেগুলোকে বলা হয়েছে পরাশ্রয়ী। পরাশ্রয়ী কি জানো? ওই যে বলে না হচ্ছে আগাছা, ওরা হচ্ছে আগাছের মতো কাজ করে, একটা গাছের উপরে ভর করে একটা গাছ থেকে খাদ্য শোষণ করে তারা বেঁচে থাকে, ঠিক আছে। এরকম পরাশ্রয়ী ব্যঞ্জন কয়টা? 3টা। কি? অনুসার, বিসর্গ আর হচ্ছে চন্দ্রবিন্দু। অনুসার, বিসর্গ আর কি? চন্দ্রবিন্দু। তারপরে দেখো তারণজাত ব্যঞ্জন কয়টা? তারণজাত ব্যঞ্জন হচ্ছে 2টা, ডসিন্ড্র, ডসিন্ড্র। এবং আমার অ্যাডমিশনের সময় কিন্তু এই জায়গা থেকে প্রশ্নটা আসছিল। কোন জায়গা থেকে প্রশ্ন আসছিল? এই যে তারণজাত ব্যঞ্জন কোনটা? অপশনে ছিল হচ্ছে ডসিন্ড্র, ঠিক আছে। তারপরে আমি তো ডসিন্ড্রই দাগাইছিলাম। দেখো তারপরে আছে হচ্ছে কম্পিত ব্যঞ্জন। কম্পিত ব্যঞ্জন হচ্ছে একটা, সেটা হচ্ছে অন্তস্থ র। এখানে কিন্তু তারণজাত আর কম্পিতর মধ্যে কোনো ঝামেলা লাগাবা না। আমাদের সময় পোলাপান ঝামেলা লাগাইছিল হচ্ছে তারণজাত ব্যঞ্জন আর কম্পিত ব্যঞ্জনের মধ্যে। তারণজাত আর কম্পিত ব্যঞ্জনের মধ্যে কিন্তু ঝামেলা করছিল, ঠিক আছে। অনেকে অন্তস্থ র দিছে, তারণজাত মানে কি ভাবছে যে অন্তস্থ র, ঠিক আছে, নড়তেছে, তারিত হচ্ছে, সেটাকে তারা তারণজাত দিয়ে দিছে। তাহলে এটা দিলে ভুল হবে। দেখো কম্পিত, অন্তস্থ র হচ্ছে কম্পিত, অন্তস্থ র উচ্চারণ করো অন্তস্থ র, এখানে কি কাঁপতেছে না, সে ভাইব্রেট হচ্ছে, তাহলে সেটাকে বলা হচ্ছে তা কম্পিত ব্যঞ্জন। পার্শ্বিক ব্যঞ্জন আছে হচ্ছে একটা, ল। পার্শ্বিক ব্যঞ্জন কয়টা? একটা, ল। আর হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে মনে রাখবা, কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ফলা। ফলা কয়টা জানো? ফলা হচ্ছে 6টা, ফলা 6টা। এবং এই 6টা ফলা মনে রাখার উপায়টাও তোমাকে আমি বলে দেই। মনে রাখবা হচ্ছে ভাইয়া মজার লবণ, কি? মজার লবণ। ভাইয়া মজার লবণ মনে রাখলাম, সমস্যা নেই। মজার লবণ, মজার লবণে কি 6টা ফলা হবে? হ্যাঁ, মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। তাহলে এই হচ্ছে 6টা ফলা। 6টা ফলা মনে রাখার উপায় কি তাহলে ভাইয়া? মজার লবণ, কি? মজার লবণ, মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা, ঠিক আছে। দেখি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। এই হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনির বিষয়বস্তু, ব্যঞ্জন ধ্বনির বিষয়বস্তু। ইয়েস, মজার লবণ, রশনি, মজার লবণ। মজার লবণ মনে রাখলেই কি হবে? 6টা ফলা হয়ে যাবে আমাদের। ভাই আমি পেইড ব্যাচের। ওকে, জান্নাতুল ফেরদৌস, রিচি বলতেছে আমিও। তা তো অবশ্যই। তারপর দেখি কমেন্টগুলো, দেখি মজার লবণ। ইয়েস, আফরিন বলতেছে হচ্ছে ভাই মজার লবণ। ইয়েস, মজার লবণ দিয়ে কিন্তু আমরা 6টা ফলা মনে রাখতে পারি। মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। অনেক সুন্দর ক্লাস ভাইয়া। আয়াত, ধন্যবাদ আয়াত। তারপর দেখি, ওকে, আপনার বাড়ি কি ময়মনসিংহ? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। মজার লবণ, রাব্বি। ইয়েস ভাইয়া, অনেক সুন্দর। মজার লবণ, ইয়েস, মজার লবণ। মজার লবণের মতো ভাইয়ের ক্লাসটাও মজার, তাই না? আমি পেইড ব্যাচের, রোমা পাল। হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস তোমার কাছে কেমন লাগতেছে রোমা, বলো তো? আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, আমি ইংরেজি বেসিকে অনেক দুর্বলতা, কিছুদিন যদি কোনো কোর্স করায় তাহলে বেসিক থেকে ভার্সিটির জন্য। আমাদের তো টার্গেট ডিউ ব্যাচ চলতেছে, ওখানে এনরোল করতে পারো। তোমার একদম টোটাল প্রিপারেশনটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। যারা পেইড ব্যাচের আছে তারাই বলবে এখানে।
যারা পেইড ব্যাচের আছে তারাই বলবে তারা হচ্ছে কি ধরনের সার্ভিস পাচ্ছে। রেগুলার 2টা করে ক্লাস হচ্ছে, তোমার যতই দুর্বলতা থাক না কেন তুমি ভালো করতে আসলে বাধ্য, এইভাবেই ধরে ধরে পড়ানো হচ্ছে। আর আমাদের পেইড ব্যাচের ক্লাসে কোনো লিমিট থাকে না, যতক্ষণ না ক্লাসটা শেষ হচ্ছে, তোমাকে যতক্ষণ না টিচার তোমার মেন্টর বোঝাইতে পারতেছে ততক্ষণই ক্লাস করাই তোমাকে। মজার লোন, ইয়েস। আচ্ছা দেখি এরপরে তাহলে এই যে আমরা অনেক কিছু জেনে ফেললাম তাই না, এখন দেখবো হচ্ছে এমসিকিউ পারি কিনা আমরা। যা পড়াইছি ভাইয়া তার উপর বিগত সালের তোমার এমসিকিউ গুলো দেখাবো, বিগত সালের এমসিকিউ গুলো জাস্ট দেখাবো, আর কিছু না। তাইলে 1 নম্বরে কি আছে বলো তো? 1 নম্বরে আছে হচ্ছে, এখানে আছে হচ্ছে, দেখো 1 নম্বরে আছে হচ্ছে আমাদের ডোশিন্ডারও একটি ড্যাশ ধ্বনি। এটা ঢাবির প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঢাবির প্রশ্ন। ঢাবির প্রশ্নতে কি আছে? ডোশিন্ডারও একটি কি? ডোশিন্ডারও একটি ড্যাশ ধ্বনি। হ্যাঁ, এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখি 1 নম্বরে আছে হচ্ছে তরল ধ্বনি। আচ্ছা ভাই, ডোশিন্ডার কি তরল ধ্বনি? 21-22 সেশনে আসছিল, আমি বলছিলাম না 21-22 সেশনে কিন্তু তোমার ভাইয়া পরীক্ষা দিছিল। দেখো তারপরে আছে হচ্ছে অষ্টধ্বনি, কম্পনজাত ধ্বনি, তারণজাত ধ্বনি। তোমরা সবাই একের অ্যান্সারটা করো তো, তোমরা সবাই একের অ্যান্সারটা করতে থাকো। বাংলা বইটা দিও তো। তাহলে ডোশিন্ডার একটি কি ধ্বনি? ডোশিন্ডার হচ্ছে একটা তারণজাত ধ্বনি বা কি অষ্টধ্বনি বা উষ্ণধ্বনি, তারণজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি। অ্যান্সার কোনটা হবে? ঠিক আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, দেখি তোমরা সবাই অ্যান্সার করতে পারতেছো কিনা। শিমু বলতেছে হচ্ছে একের ঘ। তারপরে হচ্ছে আমিনুল ইসলাম বলতেছে ঘ, আয়াত বলতেছে ঘ। আচ্ছা তারপরে দেখি ফাহিম বলতেছে ডি। আচ্ছা সুরাই ইসলাম বলতেছে হচ্ছে ঘ, নিশি বলতেছে একের ঘ, ইমরা বলতেছে একের ঘ, ইমরা বলতেছে একের ঘ। এই যে আমার বইটা ভাইয়ার লেখা বই, বাংলা বই, এইখানেও কিন্তু সুন্দর করে সাজানো আছে। তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের কাছে বইটা আছে। দেখো শুরুতেই লেকচার একেই, দেখো লেকচার একে এই যে স্বরধ্বনি, ধ্বনির বিষয়গুলো একদম সাজায় দিছি। দেখো ধ্বনি, স্বরধ্বনি, স্বরধ্বনি যত বিষয়বস্তু আছে, ব্যঞ্জনধ্বনি যত বিষয়বস্তু আছে, ঠিক আছে, সবকিছু এখানে সুন্দর করে সাজানো আছে। যাদের কাছে বই আছে তাদের আর নোট করার দরকার নেই, যাদের কাছে বই আছে তাদের আর নোট করার দরকার নেই, ঠিক আছে। যাদের কাছে বইটা আছে তাদের নোট করার দরকার নেই। তাহলে একের অ্যান্সার তোমরা করতে থাকো। এখানে এমসিকিউ সুন্দর করে দেওয়া আছে। দেখো ধ্বনি এবং বর্ণ থেকে যা প্রশ্ন আসছে বিগত সালে, ধ্বনি আর বর্ণ থেকে যা প্রশ্ন আসছে বিগত সালে সব এখানে আছে। ডোশিন্ডার একটা কি ধ্বনি দেখি? ওকে অ্যান্সার করো। আলমগীর বলতেছে ডি, জাহিদ হাসান বলতেছে একের ডি। তারপর দেখি আছে হচ্ছে ইমাম উদ্দিন বলতেছে একের ডি হবে। আচ্ছা রাহুল বলছে ঘ, মুস্তাকিম বলছে একের খ, রাহুল আমিন বলতেছে ঘ। গয় হব জানি, আর কি বলবো, ঠিক আছে জানো যেহেতু, তাহলে দেখি অ্যান্সারটা আসলে কি। অ্যান্সারটা হচ্ছে ইয়েস, অ্যান্সারটা হচ্ছে তারণজাত ধ্বনি। কারণ ভাইয়া এই প্রশ্নটা ফেস করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তো তোমাদের সময় যে ধরনের প্রশ্ন আসবে এই ধরনেরই প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। তারপরে দেখো বাংলা বর্ণমালা ভুক্ত ওই এবং ও হচ্ছে কি, এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ক্ষয় ইউনিটের মানবিক বিভাগের। দেখো দেখো বাংলা বর্ণমালা ভুক্ত ওই এবং ও হচ্ছে, দেখো অপশনে আছে মৌলিক ধ্বনি, যৌগিক ধ্বনি, যৌগিক বর্ণ, দি লেখো। দেখি অপশনটা দেখো এবং অ্যান্সারটা করো। সবাই অ্যান্সার করবা, সবাই অ্যান্সার করবা, ঠিক আছে, সবাই অ্যান্সার করবা, সবাই অ্যান্সার করবা। তোমাদের অ্যান্সারগুলো আমি একটু দেখবো। আচ্ছা দেখি রোশনি বলতেছে হচ্ছে যৌগিক বর্ণ, ঐশী বলতেছে হচ্ছে ঘ। আচ্ছা তারপরে দেখি 2-এর গ বলতেছে হচ্ছে তাপুদাস, জেরিন আক্তার বলতেছে হচ্ছে গ। আচ্ছা তাপুদাস বলতেছে 2-এর গ। তারপর 2-এর সি বলছে হচ্ছে সুরমা আক্তার। আচ্ছা শিমু বলতেছে 2-এর গ। তারপরে দেখি একের ডি বলতেছে, একের ডি বলতেছে হচ্ছে দি লেখো। আচ্ছা ইমি বলতেছে একের খ। আচ্ছা
তাহলে উত্তর কি হবে দেখি তো একটু, অ্যান্সারটা নেই। অ্যান্সারটা হবে হচ্ছে যৌগিক বর্ণ। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে যৌগিক বর্ণ। অ্যান্সারটা হবে হচ্ছে যৌগিক বর্ণ। 3-এ যাই আমরা। 3-এ যাই বাংলা ভাষার স্বরবর্ণ এবং স্বরধ্বনির অনুপাত কত? আচ্ছা, স্বরবর্ণ কয়টা বলো তো? স্বরবর্ণ হচ্ছে 11টা। আর স্বরধ্বনি কয়টা বলো তো? স্বরধ্বনি হচ্ছে 7টা। তাহলে এটা অনুপাত যদি করো তাহলে মাঝখানে শুধু অনুপাত চিহ্ন দেবো। কত হচ্ছে? 11:7। তাহলে অ্যান্সারটা কি হবে? 11:7 হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর কোনটা? 11:7। তারপরে আমরা 4 নম্বর প্রশ্নে যাই। নিচের কোনটি উষ্ণধ্বনির উদাহরণ? ঠিক আছে, নিচের কোনটি উষ্ণধ্বনির উদাহরণ? নিচের কোনটি উষ্ণধ্বনির উদাহরণ? এটা একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। জবি দেখি নিচের কোনটি উষ্ণধ্বনির উদাহরণ। তাহলে উষ্ণধ্বনি পড়াই নাই। উষ্ণধ্বনি কি? উষ্ণধ্বনি কোনগুলা দেখি তো, চলো দেখা যাক। উষ্ণধ্বনি কোনটা? এই যে উষ্ণ ব্যঞ্জন কয়টা? 3টা। তালবস্য দন্তস্ব হ। মনে রাখবে উষ্ণ ব্যঞ্জন কয়টা? তালবস্য দন্তস্ব হ হচ্ছে আমাদের উষ্ণ ব্যঞ্জন। তাহলে এখানে বলছে যে উষ্ণধ্বনি কোনটা, তাহলে বলো তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তো ফাঁস করে দিলাম। দেখো দন্তস্ব, এখানে দন্তস্ব আছে, দন্তস্ব তালবস্য দন্তস্ব হ হচ্ছে উষ্ণধ্বনি। উষ্ণধ্বনি কয়টা? 3টা। তালবস্য দন্তস্ব আর হ। দেখছো কি ধরনের প্রশ্ন আসে? যতটুকু পড়াইছি এর ভিতর থেকে কত প্রশ্ন আসতেছে। তারপরে দেখো কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন? এখানে ক নম্বরে আছে হচ্ছে ম, ল, তালব্যস্য হ। ল, ম, তালব্যস্য হ, এটা অ্যান্সার করবা। ঠিক আছে, 5 লিখে অ্যান্সার করবা। কত লিখে অ্যান্সার করবা? 5 লিখে অ্যান্সার করবা। কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন? 5 লিখে অ্যান্সার করবা। 5 লিখে অ্যান্সার করবা। এইখানেও কিন্তু এটাও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। জবির প্রশ্ন। দেখি তাইলে কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন? ক নম্বরে আছে ম, খ নম্বরে আছে ল, গ নম্বরে আছে তালব্যস্য এবং ঘ নম্বরে আছে হ। দেখি অ্যান্সার দেখি তোমাদের। হ্যাঁ, রাকিবুল ইসলাম। আচ্ছা 4 দিতেছো, 5 অ্যান্সারটা করবা। স্পৃষ্ট ব্যঞ্জন। ভাই আমি এইচএসসিতে সায়েন্স ছিলাম, আমি কি এখন খ ইউনিটে এক্সাম দিতে পারবো? হ্যাঁ, খ ইউনিটে এক্সাম দিতে পারবো। খ ইউনিটে বিভাগ পরিবর্তন করতে পারবে। বিভাগ পরিবর্তন করে সবাই খ ইউনিটে এক্সাম দিতে পারে। দেখি তাপু দাস ম। আচ্ছা তারপরে দেখি রোশনি বলছে ম 5-এর, আফরিন বলতেছে খ। আচ্ছা তারপরে দেখি ফারিয়া সুলতানা বলতেছে হচ্ছে 5-এর ক। 4-এর বি বলতেছে হচ্ছে জান্নাতুল। ওকে, জান্নাত বলতেছে 5-এর এ। আচ্ছা আমিনুল ইসলাম বলতেছে হচ্ছে 5-এর ল হবে। আচ্ছা 5-এর ম হবে বলতেছে হচ্ছে আখি সুলতানা। আচ্ছা তারপরে দেখি তাহলে সঠিক উত্তর কোনটা হবে? বলো তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে যারা ম অ্যান্সার করছো তাদেরটা হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর কোনটা? ম। ইয়েস। তারপরে আমরা যাব হচ্ছে বর্ণ কিসের প্রতীক? খুবই সহজ, না পারলে পিট না দিব। বর্ণ কিসের প্রতীক? এখানে দেখো বর্ণ হচ্ছে ক নম্বরে আছে ধ্বনি, খ নম্বরে আছে শব্দ, গ নম্বরে আছে অক্ষর, ঘ নম্বরে হচ্ছে স্বরবর্ণ। বলো তো বর্ণটা আসলে কিসের প্রতীক? ধ্বনির প্রতীক নাকি শব্দের প্রতীক নাকি অক্ষরের প্রতীক? বলো তো অ্যান্সারটা করো। সবাই অ্যান্সারটা করো। বর্ণ কিসের প্রতীক? সবাই অ্যান্সার করো। বর্ণ কিসের প্রতীক? সবাই অ্যান্সার করবা। ঠিক আছে, অবশ্যই 6 লিখে অ্যান্সারটা করবা। ঠিক আছে, বর্ণ কিসের প্রতীক? এইটাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। বর্ণ কিসের প্রতীক? সবাই ফার্স্ট 6-এর অ্যান্সার কত দেখি। 6-এর ক। রশনি বলতেছে হচ্ছে ধ্বনি। আচ্ছা ফারিয়া সুলতানা বলছে 6-এর ক। আচ্ছা তারপরে হচ্ছে মিফতাহুল জান্নাত বলছে 6-এর ক। দেন নেক্সট মুস্তাকিম বলছে 6-এর ক হবে। ওকে, তৃষা বলছে ক। আচ্ছা তারপরে দেখি শিফা বলছে ক হবে। আচ্ছা ঐশী বলছে ক। নুসরাত জাহান বলছে ক। ওকে, তারপরে মিম বলছে ক। আচ্ছা অ্যান্সারটা আমরা একটু দেখব। এস ধ্বনির প্রতীক কি হচ্ছে বান্দের বর্ণ, বা বর্ণকে বলা হয়েছে ধ্বনির লিখিত রূপ। ঠিক আছে, যাহাই লিখিত রূপ তাহাই প্রতীক, তাহাই হচ্ছে লিখিত রূপ।
যখন আমরা কানে শুনি তখন সেটা ধ্বনি, যখন আমরা লিখি তখন সেটা হচ্ছে কি বর্ণ। একইভাবে তাহলে আমরা বর্ণকে বলতে পারি হচ্ছে বর্ণ চোখে দেখা যায়, চোখে দেখা যায়, আর ধ্বনি হচ্ছে কানে শোনা যায়। পার্থক্যটা এতটুকুই, কানে শোনা যায়, পার্থক্য জাস্ট এতটুকুই। ওকে, সাথে যায় হচ্ছে কোনটা নাসিক্য বর্ণ। এই 5টা নাসিক্য বর্ণ যে বলছিলাম মনে আছে, 5টা নাসিক্য বর্ণ যে বলছিলাম মনে আছে? দেখো তাহলে কোনটা নাসিক্য বর্ণ বলো তো। ক নাম্বারে আছে হচ্ছে অন্তস্থ র, খ নাম্বারে আছে হচ্ছে খ, গ নাম্বারে আছে দন্তন্য, ঘ নাম্বারে আছে হচ্ছে আমাদের কি ধ। তাহলে বলবা 7 লিখে অ্যান্সারটা করবা। 7-এর অ্যান্সার কত? 7-এর অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে দন্তন্য। কারণ হচ্ছে বর্গের শেষের বর্ণটাই কি হয়? শেষের বর্ণটাই হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ হয়। নাসিক্য বর্ণ 5টা কি কি? ও, ইয়, দন্তন্য, মূর্ধন্য, ম। এই 5টাকে কি বলা হয়? 5টাকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে 5টার মধ্যে এখানে কি আছে? দন্তন্য আছে না? এই যে দন্তন্য আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে গ। এখন আমরা 8 নম্বরে যাই, চলো। 8 নম্বরে কি আছে? নিচের কোনটি নাসিক্য ধ্বনি নয়? নিচের কোনটি নাসিক্য ধ্বনি নয়? আচ্ছা, নাসিক্য ধ্বনি কোনটা কোনটা? উ, ইয়, দন্তন্য, মূর্ধন্য, ম। আচ্ছা, দন্তন্য, মূর্ধন্য, ম। আচ্ছা, তাহলে এগুলোর বাইরে কি আছে ভাই? এই যে ল আছে, ল তো ভাই এগুলোর মধ্যে নাই। উ আছে, ইও আছে, ম আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর ল। কোনটা নয়? ঠিক আছে, কোনটা নয়? নয় হচ্ছে ল। এগুলো কিন্তু সব বিগত সালের প্রশ্ন। দেখো, ফলাযুক্ত শব্দ কোনটি? ফলা কি ভাই পড়াইছে? 6টা ফলা। 6টা ফলা কি কি? মজার লবণ দিয়ে পড়াইছে না? মজার লবণ, এই যে মজার লবণ দিয়ে পড়াইছি। দেখো, মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা, এই যে 6টা ফলা দিয়ে পড়াইছি। 6টা ফলা। এই 6টা ফলার মধ্যে এখানে কোনটা আছে দেখো তো? পল। আচ্ছা, আমি যদি বলি শক্ত, এখানে কত সংযুক্ত আছে? ত আছে। তো কি কোনো ফলা আছে ভাইয়া? না, ফলা নাই। তাহলে এটা সঠিক উত্তর না। এখানে কি আছে? রফলা আছে ভাইয়া। আচ্ছা, এখানে কি আছে? সর্বশেষ আছে কি? সর্বশেষ আছে হচ্ছে আকার। এখানে কোনো ফলা নাই, আকার আছে। কার আছে? কর্য ভাইয়া। রেফ আছে। রেফ কি কোনো ফলা? না। এইখানে দেখি 2টা ল ল আছে। তাহলে ল কি একটা ফলা? ল কি ফলা? দেখি তো। ও ভাইয়া, লবণে তো ল আছে, তার মানে কি ল হচ্ছে একটা ফলা। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে পল্লব। কোনটাতে ফলা আছে? কোনটাতে ফলা আছে? এটা কোন বিশ্ববিদ্যালয় করছে প্রশ্নটা? এই প্রশ্নটা করছে হচ্ছে, দেখি কোনটি ফলাযুক্ত শব্দ নাকি। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে, নেক্সট। ফলাযুক্ত। ওকে, নেক্সট। নিচের কোনটি কম্পনজাত? কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ভাইয়া যে একটু আগে কম্পন করে কাঁপিয়ে দেখাইছে, ভাইব্রেট ধ্বনি কোনটা? অন্তস্থ র। অন্তস্থ র। র বলতে কি আমাদের কাঁপে না? র। তাইলে এটাই হচ্ছে আমাদের কম্পনজাত ধ্বনি। কোনটা? অন্তস্থ র। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অন্তস্থ র। বলো তো, তাইলে এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে তোমাদের, তাহলে পারবা কিনা? ভাইকে একটু কমেন্ট করে বলো, এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে পারবা কিনা? 10, হ্যাঁ 10-এর হবে হচ্ছে র, অন্তস্থ র। তাহলে দেখি সঠিক উত্তর হইল 10টা এমসিকিউ আমরা এখান থেকে সলভ করছি বিগত সালের। এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে ভার্সিটিগুলোতে করে, ঠিক আছে? তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম, এবং এই জায়গা যদি ক্লিয়ার থাকে তোমাদের 1 নাম্বার এখান থেকে পাবা। আশা করি, আমি আশাবাদী 1 নাম্বার তোমরা এখান থেকে পাবা। যারা ক্লাসটা আজকে করতেছো তারা 1 নাম্বার পাবা। এরপরে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে উপাদান উপকরণ। আল্লাহ, মনে রাখতে গিয়ে মাথার চুল ছিঁড়ে ফেলি আমরা, ঠিক আছে? এই জিনিসটা তোমাদেরকে 1 মিনিটে শেখাবো। 1 মিনিটে শেখাবো, জাস্ট থাকো, একটা টেকনিক দিব, টেকনিক দিয়ে শিখাই দিব। ফারিয়া সুলতানা, ইয়াস। 10-এর ক। আচ্ছা, বই কাদের কাছে আছে একটু কমেন্ট করে জানাইবা তো, আমার বইটা কাদের কাছে আছে। যাদের কাছে আছে তাদের আর নোট করার দরকার নাই, ঠিক আছে? আমি যে অংশটুকু বলবো তারা শুধু ওই অংশটুকু নোট করবে, আর যাদের কাছে বই নাই তারা একটু নোট করে নিও ভাইয়া। ইয়েস, পারমো ভাইয়া, ইনশাল্লাহ পারবো। ইমরান উদ্দিন, হ্যাঁ। তারপরে হচ্ছে আবদুল্লাহ বলছে পারবো ভাইয়া। ওকে, ইনশাল্লাহ। মারিয়াম, পারবো ভাইয়া। নিশি, শিহাব বলছে ইয়েস, জি আলহামদুলিল্লাহ পারবো। ওকে, তারপরে দেখি আয়ানা বলতেছে 10-এর অন্তঃস্থ, ইয়েস ইনশাল্লাহ ভাইয়া। তৃষা, ইনশাল্লাহ পারবো। ইমরা, ওকে। রেজাউল করিম বলতেছে 5-এর গ। ওকে, অন্তঃস্থ র, ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া। ঢাবি খ এবং গ ইউনিটে কি ইংরেজি বাংলা একই প্যাটার্নে প্রশ্ন হয় না? প্যাটার্নটা হালকা একটু চেঞ্জ আছে, কিন্তু
পড়া সেম, জাস্ট একটা দুটো টপিক বেশি পড়তে হয় বা একটা দুটো টপিক কম পড়তে হয়, পার্থক্যটা জাস্ট এতটুকু। কিন্তু তুমি যদি কেউ যদি প্রিপারেশন নেয় মানবিকের সাথে, যে সি ইউনিটের প্রিপারেশনটা আমি ইংলিশ এবং বাংলার প্রিপারেশনটা ভাইয়াদের ক্লাস করে আমরা একই সাথে নিব, তারা কিন্তু এটা পারবা এবং তোমাদের জন্য আরও ভালো হবে। কারণ মানবিকের প্রশ্ন হয় একটু ডিপ, একটু কঠিন প্রশ্ন করে মানবিকে, কিন্তু বাংলা ইংলিশ যারা হচ্ছে সি ইউনিট থেকে এইসব পরীক্ষা দেয় তাদের জন্য প্রশ্ন করে সি ইউনিটে খুবই ইজি। ঠিক আছে, মানবিকের পোলাপানের যে প্রিপারেশন আমরা নেওয়াই, তারা যদি আসলে সি ইউনিটের প্রশ্ন পায় তারা অনেক নাম্বার পাবে, মোটামুটি সব কারেক্ট করে ফেলবে ইনশাল্লাহ। আমার কাছে বই থাকবে আগামীতে ইনশাল্লাহ, আমার কাছে আছে ভাই নুসরাত জাহান, আমার কাছে আছে ভাইয়া খাতুন। আচ্ছা, তোমাদের বইটা তাহলে উল্টাবা, ঠিক আছে? 1 নাম্বার পৃষ্ঠায় কিন্তু এটা পাবা, 1 নাম্বার পৃষ্ঠায় পাবা, এবং 1 নাম্বার পৃষ্ঠাতে যেটা নাই সেটা নোট করবা। এখন আমি তোমাদের সেটা দেখাবো, এই টেকনিকটা কিন্তু দেখাবো। তোমরা যারা পেইড ব্যাচের ক্লাসে ছিলা তাদেরকে অবশ্যই দেখাইছি। আচ্ছা দেখো, এখন একটা দুর্দান্ত একটা জিনিস দেখাবো। তার আগে আমি দেখাই, এই যে প্রশ্ন আসছে 11 নম্বর প্রশ্ন, দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, ঢাবির একটা প্রশ্ন। দেখি ঢাবির কমিউনিটির প্রশ্ন, দেখো ভাষার মূল উপাদান কি? এই যে উপাদান থেকে প্রশ্ন করছে, দেখছো উপাদান কি? এখন তোমাকে বলছে ভাই ধ্বনি, শব্দ, বাক্য, অক্ষর। অনেকে করে কি জানো, উপাদান উপকরণ বললেই তারা দাগায় হচ্ছে ধ্বনি। তাহলে শব্দ কি দোষ করছে, বাক্য কি দোষ করছে, ওগুলা কি অ্যান্সার হবে না ভাইয়া? এই জিনিসগুলা ক্লিয়ার না আমরা, ঠিক আছে? এই জিনিসগুলা ক্লিয়ার না, অনেক পেঁচিয়ে যায়। কি অ্যান্সার হবে? উপাদান বলছে, কিসের উপাদান? ও ভাষার উপাদান বলছে। ধ্বনি হবে, শব্দ হবে নাকি বাক্য হবে? কিন্তু তোমাকে এখানে যদি করতো বাক্যের মূল উপাদান কি, তখনই বা কি অ্যান্সার দিতা ভাইয়া? শব্দের মূল উপাদান কি, তখনই বা কি অ্যান্সার করতা? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন যদি আমি তোমাকে আরেকটা দেখাই, বাক্যের উপকরণ কি? বাক্যের উপকরণ, ভাই একটু আগে বলছো উপাদান, এখন বলতেছে আবার উপকরণ কি? ঠিক আছে, এই উপকরণটা কি হবে? ধ্বনি হবে, এখানে অপশন আবার সেম, ধ্বনি, শব্দ, বাক্য, অক্ষর, কোনটা হবে আনসার? এই যে গুলিয়ে যাচ্ছে, পেঁচিয়ে যাচ্ছে, ঠিক আছে? এর জন্য আছে হচ্ছে ভাইয়ার একটা টেকনিক দিলাম তোমাকে, এই টেকনিকটা দিলাম, এই টেকনিকটা মনে রাখবা, এখান থেকে একটা নাম্বার তুমি পেতে পারো ইনশাল্লাহ। আমি আশাবাদী এবছর এখান থেকে একটা প্রশ্ন হবে, ঠিক আছে? দেখো, তাইলে এই টেকনিকটা মনে রাখার আগে জাস্ট আমরা একটা সিকোয়েন্স মনে রাখবো। কি মনে রাখবো? সিকোয়েন্স মনে রাখবো। যাদের কাছে বই আছে তারা কিন্তু এই জায়গাটা নোট করবা, কারণ বই এই জায়গাটা দেই নেই, ঠিক আছে? ধ্বনি, দেখো ধ্বনি, অনেকগুলো ধ্বনির সমষ্টি হচ্ছে একটা কি শব্দ, কারণ হচ্ছে ধ্বনির আরেকটা মিতে হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ কি? বর্ণ। ধ্বনির প্রতীক কি? বর্ণ। তাহলে ধ্বনি যা বর্ণ তাই মোটামুটি সেম। ওকে, ধ্বনি, অনেকগুলো ধ্বনি বা বর্ণ মিলে কি গঠিত হয়? শব্দ গঠিত হয়। তার মানে কি ধ্বনি থেকে শব্দ বড়। অনেকগুলো শব্দ মিলে কি গঠিত হয়? বাক্য গঠিত হয়। তাহলে শব্দের থেকে কি বড়? বাক্য বড় ভাইয়া। অনেকগুলো বাক্যের সমষ্টি আবার হচ্ছে ভাষা, তাহলে ভাষা হচ্ছে সব থেকে বড়। তাহলে ছোট জিনিসটা কি? ধ্বনি। ধ্বনির চেয়ে বড় কি? শব্দ। শব্দের থেকে বড় কি? বাক্য। বাক্যের থেকে বড় কি? ভাষা। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখা যাবে না? ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। ভাইয়ের সাথে সাথে 2-3 বার বলো, ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। হইছে? এই যে সিকোয়েন্সটা হইলো, এখন এই সিকোয়েন্সটা তো আমরা বুঝলাম। এখন এই জায়গা থেকে উপাদান উপকরণে যদি প্রশ্ন আসে তাহলে ভাই কিভাবে কারেক্ট করব? এই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো এখানে যদি বলে উপাদান, ভাইয়া ভাষার উপাদান কি? কি ধরনের প্রশ্ন হইতে পারে ভাইয়া? ভাষার মূল উপাদান কি, বাক্যের মূল উপাদান কি, বা শব্দের মূল উপাদান কি? যখন তোমাকে বলবে উপাদান, তখন তুমি ডিরেক্ট যাবা হচ্ছে ধ্বনিতে। ভাষার উপাদান কি? ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি, বাক্যের মূল উপাদান ধ্বনি, শব্দের মূল উপাদান ধ্বনি। ঠিক আছে? তাহলে কি উপাদান বললে আমরা কই যাব? উপাদান বললে আমরা চলে যাব হচ্ছে ধ্বনিতে। উপাদান বললেই চলে যাব ধ্বনিতে। আর যখন বলবে ভাই উপকরণ, ভাষার মূল উপকরণ কি, তখন যাবা আগেরটাতে। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, বাক্যের উপকরণ কি? শব্দ, শব্দের উপকরণ কি? ধ্বনি। বোঝা গেছে? যখন বলবে উপাদান তখন ডিরেক্ট যাবা ধ্বনিতে। ভাষার উপাদানও ধ্বনি, বাক্যের উপাদানও ধ্বনি, শব্দের উপাদানও ধ্বনি। যখন বলবে উপকরণ, ভাষার উপকরণ হচ্ছে বাক্য, বাক্যের উপকরণ হচ্ছে শব্দ, শব্দের উপকরণ হচ্ছে ধ্বনি। জাস্ট আগেরটাতে যাব। তার মানে কি সিকোয়েন্সটা মনে রাখতে হবে। ওকে, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এখন এই যে উপাদান আর উপকরণ তোমাকে পড়াইলাম, এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছে। এখন এখান থেকে যে আমি যে প্রশ্নগুলো করছিলাম বা ঢাবিতে প্রশ্ন আসছে, এই বিগত সালের প্রশ্নগুলো আসলে কীরকম দেখি তো একটু।
ভাষার মূল উপাদান কি, প্রশ্ন করছি ভাষার মূল উপাদান কি। ভাইয়া যখন বলছি উপাদান, উপাদান বললে আমরা কি দিব, উপাদান বললেই দিব ধ্বনি। উপাদান বললে কি দিব, উপাদান বললেই দিব ধ্বনি। ভাইয়া তো আপনি তো শিখাই দিচ্ছেন, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে ধ্বনি। অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে ধ্বনি। একইভাবে আমরা যে আরেকটা প্রশ্ন দেখছিলাম ভাইয়া, বাক্যের উপকরণ কি। ভাইয়া উপকরণ মানে কি, উপকরণ মানে হচ্ছে আগেরটা, তাহলে সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা হচ্ছে আমাদের ধ্বনি, তারপরে অনেকগুলো ধ্বনি মিলে গঠিত শব্দ, অনেকগুলো শব্দ মিলে গঠিত হয়ে হচ্ছে আমাদের বাক্য, আর অনেকগুলো বাক্যের সমষ্টি কি ভাষা। এই হচ্ছে আমাদের সিকোয়েন্সটা ছিল, রাইট, এই সিকোয়েন্স ছিল। এখন বলছে যে ভাইয়া বাক্যের উপকরণ কি, বাক্যের আগেরটা কি, শব্দ। তাইলে বাক্যের মূল উপকরণ কি, বাক্যের মূল উপকরণ কি বলো ভাইয়া, কি শব্দ। এখানে যদি বলতো ভাইয়া ভাষার মূল উপকরণ কি, তাহলে হয়তো বাক্য। যদি বলতো শব্দের মূল উপকরণ কি, হয়তো হচ্ছে আমাদের ধ্বনি, হয়তো ধ্বনি। ক্লিয়ার হয়েছে, পানি পানি হয়েছে। ভাইকে একটু কমেন্ট করে জানানো যাবে না, সবাই একটু কমেন্ট করে জানাও তো। ইয়েস, সবাই একটু কমেন্ট করে জানাও তো বিষয়টা পানি পানি হয়েছে কিনা তোমাদের কাছে। সবাই একটু কমেন্ট করবা, সবাই কমেন্ট করো। ইয়েস, 12 হবে হচ্ছে শব্দ। ইয়েস, শব্দ। বড়ুয়া, মুন্নি, বাক্য। ইয়েস, তারপরে যাও শব্দ, শিমু। ইয়েস, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। তাহলে এইভাবেই কিন্তু ধরে ধরে পড়ানো হচ্ছে। এই বিষয়বস্তুগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের খুব ধরে ধরে পড়ানো হয়েছে। প্রায় 3 ঘন্টার উপর ক্লাস নিচ্ছি। তোমাদের টার্গেট ডিউ, তোমাদের স্বপ্ন পূরণের ব্যাচ, ঠিক আছে। এই ব্যাচটা তোমাদের স্বপ্ন পূরণ করবে। এই ব্যাচটা কিন্তু শুরু হয়ে গেছে, এই ব্যাচ শুরু হয়ে গেছে। টার্গেট ডিউ স্পেশাল ব্যাচ, দেখো টার্গেট ডিউ 5.0, ঠিক আছে। এই একটা মাত্র কোর্সে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি প্রস্তুতি কিন্তু সম্পন্ন করবা তুমি একটা মাত্র কোর্সে। এখানে তোমার অনেকগুলো মেন্টর আছে দেখতেছো। এই ব্যাচে তুমি লাইভ ক্লাস পাবা 120টার উপরে লাইভ ক্লাস পাবা, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসের পর তোমার জন্য থাকবে হচ্ছে ক্লাস টেস্ট, যেটাকে আমরা বলি ভণ্ডামি টেস্ট। তারপরে হচ্ছে তোমার জন্য থাকবে হচ্ছে গাইডলাইন সেশন, 50টা মডেল টেস্ট, 50টা মডেল টেস্ট। তার মানে কি আলাদা করে তোমাকে আর কোনো এক্সাম ব্যাচে ভর্তি হইতে হবে না, সেটা হোক অফলাইনে সেটা হোক অনলাইনে, ঠিক আছে। তারপর দেখো লাইভ কিউএনএ ক্লাস হবে তোমাদের, লাইভ কিউএনএ ক্লাস হবে। ওকে, তাহলে প্রত্যেকটা ক্লাস শেষে, ইংলিশ ক্লাস শেষে তোমাদের লাইভ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, ঠিক আছে। ওই সেশনটা কিন্তু চালানো হবে। এতে করে তোমার আর এই জায়গা থেকে কোনো ঝামেলা থাকবে না। প্র্যাকটিস করার সময় গিয়ে যদি কোনো ঝামেলা পাও, সেটা ভাইয়াদের বলতে পারবা এবং সেই সলিউশনটা তোমরা পাবা, সেই সলিউশনটা তোমরা পাবা। ওকে, তাহলে আর কি পাচ্ছি, আর পাচ্ছি হচ্ছে 7টা বই। ভাইয়া 7টা বই বাসায় চলে যাবে। 7টা বই কোথায় চলে যাবে, বাসায় চলে যাবে। এখানে দেখো, এই যে আমার বাংলা বইটা আছে, টু দ্য পয়েন্ট প্রিপারেশন, দেখো 7টা বই, এই যে বইগুলো আছে এখানে। ইংলিশ বই আছে তোমাদের, কোয়েশ্চেন ব্যাংক আছে, তারপর দেখো স্টাডি প্ল্যানার আছে, স্টাডি প্ল্যানার আছে, তারপর ওএমআর বুক, ওএমআর বুক। এই ওএমআর বুক থেকে, এই যে ওএমআর বুকে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন আসে, যে ওএমআরটা থাকে সেই ওএমআরটাই কিন্তু এখানে দেখো সেম। যখন পরীক্ষা দিবা মনে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে বসে পরীক্ষা দিচ্ছি। রিটেন খাতা লাগবে না, রিটেন খাতা, রিটেন প্রশ্ন দেখো, এই যে রিটেন প্রশ্ন, রিটেন প্রশ্ন এবং রিটেন খাতা দেখো যেভাবে লিখবা, যেভাবে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাতাগুলা বক্স করা অল্প জায়গায়, সেইভাবে সাজানো। এইভাবে প্রিপারেশনটা যদি তোমার হয়, তাহলে কেউ আটকাইতে পারবে না তোমাকে, বিশেষ করে কেউ আটকাইতে পারবে না। তাহলে ভাইয়া, তাহলে আপনাদের এই কোর্সটা এখন কত টাকা দিয়ে ভর্তি হতে পারবো? এখন মাত্র 2000 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। মাত্র 2000 টাকায় তোমরা এখন কোর্সটিতে ভর্তি হতে পারবা। আর যারা হচ্ছে এই 7টা বই নিতে চাচ্ছ, 7টা বই নিতে চাও, এই 7টা বই শুধু আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরাই নিতে পারবে, ঠিক আছে। এই 7টা বই নিতে পারবা হচ্ছে তোমরা 999 টাকায়, 999 টাকায়। এই বই কিন্তু আমরা পরবর্তীতে দিতে পারবো না। আর মাত্র 400 স্টুডেন্ট, আর মাত্র 400-র মতো বই আছে আমাদের কাছে। এই আর মাত্র 400 বই কিন্তু আমরা দিতে পারবো। এই 400 জনের মধ্যে যারা থাকবা, এখন ভর্তি হবা, 400 জনের মধ্যে থাকবা, তাদের বাসায় কিন্তু বইগুলো যাবে। আর পরবর্তীতে কেউ ভর্তি হলে আমরা দুঃখিত, আসলে আমরা পারবো না, বইগুলো দিতে পারবো না। 400 বই আছে, 400 বই আমরা দিতে পারবো। সো দ্রুত ভর্তি হয়ে যাও এই বইগুলো কালেক্ট করতে। যারা দ্রুত কালেক্ট করতে চাবা তারা দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের ভোকাবুলারির জন্য থাকছে আমাদের ফ্ল্যাশ কার্ড এবং গন্তব্য ডাবির একটা টি শার্ট তো তোমাদের জন্য থাকছে গিফট হিসাবে, একটা টি শার্ট থাকছে গিফট হিসাবে। সো আমি তোমাকে একটু
গন্তব্যঢাবির রেগুলেশন মানে কমনগুলো দেখাবো। দেখো তোমার সবাই পড়া ছিল, এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন কমন, সৃজনশীল প্রশ্ন। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে কিন্তু প্রত্যেক বছর সৃজনশীল প্রশ্ন আসে, এই সৃজনশীল প্রশ্ন কমন। দেখো তারপর সারমর্ম 1 নম্বর যে সারমর্মটা পড়ানো হচ্ছিল কত নম্বর ক্লাসে, 4 নম্বর ক্লাসে, 1 নম্বর সারমর্মটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% কমন। তোমার আসিফ ভাই ম্যানার্স প্যারাগ্রাফ পড়া ছিল, দেখো ম্যানার্স প্যারাগ্রাফ কিন্তু হুবহু কমন পড়ছে, ঠিক আছে। তোমার শুধু ম্যানার্স না, প্রত্যেক বছর বিগত 3 বছর টানা তোমার ভাইয়া কি একদম টাইটেল সহ প্যারাগ্রাফ কমন দিচ্ছে, এইটা একটা রেকর্ড। দেখো তারপরে হচ্ছে প্রত্যেক বছর সেন্টেন্স মেকিং তো কমন পড়েই। এই বছরের প্যারাগ্রাফটা যদি দেখাই তোমাকে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, দেখো কি আসছে, এই হচ্ছে প্যারাগ্রাফ। আর তোমার ভাইয়া যখন পড়াচ্ছিল এই যে সেম টু সেম কমন। কত নম্বর ক্লাস, 16 নম্বর রিটেন ক্লাসে, প্যারাগ্রাফের ক্লাসে। তারপরে দেখো এখানে আছে হচ্ছে কনসিকুয়েন্স, অ্যাপ্রিসিয়েট আর ভায়োলেন্স। এই যে শেষে যে 10টা তোমাদের ভোকাবুলারি দেওয়া হয়েছিল, মানে 10টা সেন্টেন্স মেকিং দেওয়া হয়েছিল, 10টা থেকে কিন্তু 3টা হুবহু কমন, ঠিক আছে। তাহলে কমনের জন্য গন্তব্যঢাবি সেরা, এটাকে কিছু বলতে হবে না। দেখো স্টুডেন্টদের কিছু প্রশ্ন থাকে, তোমাদের মনে কিছু প্রশ্ন থাকে যে ব্যাচ কতদিন চলবে। ব্যাচ চলবে হচ্ছে তুমি যদি 25 ব্যাচ হয়ে থাকো তোমাদের অ্যাডমিশন পর্যন্ত চলবে, আর যদি 26 ব্যাচ হয়ে থাকো 1 বছর পড়বা, এবং 27 ব্যাচ হইলে তুমি 2 বছর সার্ভিস পাবা গন্তব্যঢাবির। ওকে, বেসিক থেকে কি পড়ানো হবে? ইয়েস। অন্য কোথাও কি পড়তে হবে না। ক্লাস মিস করলে কি করব, ক্লাস কখনো ডিলেট হবে না। ক্লাসের পিডিএফ কীভাবে পাবো, ক্লাস শেষের 10 মিনিটের মধ্যে পিডিএফ পাবা। পড়ার রুটিন কি থাকবে ভাইয়া? ইয়েস, পড়ার রুটিন থাকবে। স্টাডি প্ল্যানারটাই হচ্ছে তোমার পড়ার রুটিন। ডেইলি এক্সাম কি থাকবে? হ্যাঁ, তোমাদের জন্য আছে বর্ণামি টেস্ট, তোমাদের জন্য থাকবে হচ্ছে বর্ণামি টেস্ট। আচ্ছা, পড়া না বুঝলে কিভাবে জানাবো, লাইভ কিউএনএ সেশন থাকবে তোমাদের জন্য। লেকচার বুকগুলা কি সবাই পাবে? না, আর মাত্র 400 জন পাবে। পেইড ব্যাচের সকল শিক্ষার্থী পাবে না, আর মাত্র 400 জন পাবে হচ্ছে আমাদের লেকচার বুকগুলা, টু দ্য পয়েন্ট লেকচার বুকগুলা, যেগুলা পড়লে কিনা তোমার অল্প সময়ে একটা সেরা প্রস্তুতি হবে। দেখি লেকচার বইগুলো কি পড়িয়ে দেওয়া হবে? ইয়েস, ভাইয়ার বই ভাইয়াই ধরায় পড়ায় দিবে। কত একটা সুন্দর সার্ভিস, তাই না? বইয়ের লেখকের কাছে তুমি পড়তেছো। তারপরে দেখি মাসে মাসে কি টাকা দিতে হবে? না ভাইয়া, একবার দিলেই হবে। ইংলিশ বেসিক অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং কি নিশ্চিত করতে পারবো? এই জায়গায় 100%। ভাইয়া 26-27 ব্যাচ কি ফুল সিলেবাস পড়বেন? 100%। তোমাদের যে ফুল সিলেবাস সেটা তো ভাইয়ারা জানে, ঠিক আছে। তার মানে একটা মাত্র কোর্সে তুমি দেখো যারা 26-27 আছো তারা এইচএসসি প্লাস নিশ্চিত করতে পারতেছো, প্লাস ডিইউ, আরইউ, সিইউ এবং জিএসটির প্রিপারেশন তোমরা পাচ্ছ। এখানে কিন্তু একাডেমিকটা সহ পড়বা যারা 26-27 আছো। দেখো কমন, কোর্স রিভিউ, ফ্রি ক্লাস, চান্স, এই বিষয়বস্তুগুলোর জন্য গন্তব্যঢাবি কি, গন্তব্যঢাবি সেরা। আর আমি তোমাকে সাজেশন করব, তুমি যে জায়গাতেই ভর্তি হও না কেন তুমি সবসময় দেখবা সে জায়গায় কমন আছে কিনা, কোর্স রিভিউটা কীরকম, মানে বিগত সালে ভাইয়া পুরো যেখানে মানে হচ্ছে তুমি কি বলে এই কোর্স সম্পর্কে, হ্যাঁ, ফ্রি ক্লাসগুলো কেমন লাগে তোমার কাছে, ভাইয়ারা যে পড়ায় কেমন লাগে, তারপর চান্স, পর্যাপ্ত পরিমাণ চান্স আছে কিনা, ভাইয়ারা কি চান্স দেখাইতে পারে কিনা, বিগত সালে ভাইয়া পুরা কি ভাইয়াদের ব্যাচে পড়ে চান্স পাইছে কিনা, এই বিষয়বস্তুগুলো যখন তোমার কাছে ক্লিয়ার হবে তখন তুমি একটা ব্যাচে ভর্তি হইতে পারো। আর আমি বলবো তোমার জন্য বেস্ট সিলেকশন হবে গন্তব্যঢাবি। তোমার স্বপ্ন পূরণ করার জন্য নিজের প্রতি কিছু ইনভেস্ট করো, ঠিক আছে। গন্তব্যঢাবির কোর্সটা হতে পারে তোমার নিজের প্রতি নিজের একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তুমি কিছুদিন পর বিশ্বাস রাখো, কিছুদিন পরে তুমি হবে ঢাবিয়ান। একটু লেগে থাকো, জাস্ট পরিশ্রম করতে থাকো, কিছুই লাগবে না। ভাইয়েরা যা বলে গাইডলাইনগুলো একটু ফলো করো, আর কিচ্ছু লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই সব থেকে সহজ। সো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে আগামী কোনো ক্লাসে।